আশা করি আমার অডিও ভিডিও গুড সবটাই আফটারনুন। ক্লিয়ার আছে। গুড আফটারনুন। কেমন আছেন? ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ভালো। সবাই ভালো আছি। বাহ, তো চলুন আজকের ক্লাসটা শুরু করছি আমরা। আজকে আমরা বেসিক্যালি যেরকমটা বলেছিলাম যে আমরা ক্যান্সারের উপরে একটা রিভিশন ক্লাস রাখবো, তো সেইটা নিয়ে আমরা ক্লাস শুরু করছি। আশা করব এর আগের যে ক্যান্সারের ক্লাসটা হয়েছিল আপনাদের, সেটা আপনারা একবার মানে গো থ্রু করেছেন পিডিএফটা এবং ভিডিওটা একবার দেখে নিয়েছেন। তো আজকে আমরা জাস্ট একটু সামারাইজ করব ক্যান্সার সম্পর্কে। তো প্রথমেই যদি বলি ক্যান্সারের ক্ষেত্রে, তাহলে এটা আমাকে মনে রাখতে হবে যে ক্যান্সার হচ্ছে এমন একটা ডিজিজ যেটা আমরা যে মেটাবলিক সিনড্রোম পড়েছিলাম, সেই মেটাবলিক সিনড্রোমের বলতে পারি একদম এন্ড স্টেজ বা একটা সিভিয়ার স্টেজ বলতে পারি ক্যান্সারকে। কারণ তার আগে আমাদের বডি কিন্তু বেশ কিছু সিগন্যাল দেয়, বেশ কিছু মেটাবলিক ডিসঅর্ডার তৈরি করতে পারে। ঠিক আছে, সেই মেটাবলিক ডিসঅর্ডার মানে আমরা যেরকম পড়েছিলাম, যা যা মেটাবলিক ডিসঅর্ডার আমরা পড়েছি, সেটা কখনো লিভারের সমস্যা হতে পারে, কখনো থাইরয়েডের প্রবলেম হতে পারে, বা কখনো ডাইজেশনের সমস্যা হতে পারে। যে কোনো রকমের মেটাবলিক ডিসঅর্ডার যদি হতে থাকে, দীর্ঘদিন ধরে সেটা হতে হতে আমরা যখন সেটাকে আইডেন্টিফাই করতে পারি না, তারপরে গিয়ে আমাদের বডিতে এই ক্যান্সারের যে সিচুয়েশনটা সেটা আমরা বুঝতে পারি। ক্যান্সার মানে কি? ক্যান্সার মানে কি? ক্যান্সার বিষয়টা কিন্তু খুব সিম্পল একটা প্রসেস, যেটা অ্যাবনর্মাল হয়ে গেছে। অর্থাৎ একটা নর্মাল প্রসেস যেটা আমার বডিতে অ্যাবনর্মালিটিস ক্রিয়েট করছে। কেন নর্মাল প্রসেস বলছি? আমরা বহু আগে থেকে পড়ে আসছি যে আমাদের বডিতে সেল রিজুভিনেট হয়, ড্যামেজ সেল যেটা থাকছে সেইটা সরে গিয়ে সেই জায়গায় আরেকটা নতুন সেল তৈরি হচ্ছে। এটা ভীষণ নর্মাল একটা ফেনোমেনা। ক্যান্সারের ক্ষেত্রে কি হয়? যখন এই সেলগুলো যেগুলো মারা যাচ্ছে, যেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সেটাও আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে না, সেই অবস্থায় সেটাও থাকছে এবং নতুন সেলও তৈরি হচ্ছে। তো সমস্তটা একসঙ্গে কিন্তু ওই ক্যান্সারাস সেলে ফর্ম করে। মানে আমি যদি একটা নর্মাল কেস ধরি, এই যদি একটা সেল থাকে আমাদের, এই সেলটা যখন ডিভাইড হচ্ছে, সেল গ্রোথ যখন হচ্ছে, আমরা হিউম্যান বডিতে যে পড়েছিলাম অনেকগুলো ছোট ছোট সেল নিয়ে একটা টিস্যু তৈরি হচ্ছে, তার মানে কি সেল গ্রোথ হচ্ছে। সেল গ্রোথ হওয়া মানে এই সেলটাই মাঝখান থেকে ভাঙছে, ভেঙে দুটো সেল তৈরি করছে। আবার এখানেও তাই, এইটাও আবার ভেঙে গিয়ে দুটো সেল তৈরি করছে। ঠিক আছে, তার ফলে কি হচ্ছে? কখনো কিন্তু সেলের যে নর্মাল যে একটা স্ট্রাকচার থাকছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে না। সেইটা কিন্তু কোনোভাবেই নষ্ট হচ্ছে না। এইভাবে প্রতিটা থেকেই কিন্তু সেল তৈরি হয়, যেটাকে আমরা বাংলায় বলে থাকি হ্রাস বিভাজন। মানে বিভাজন হচ্ছে, ডিভিশন চলছে, কিন্তু সংখ্যাটা কমে গিয়ে, সংখ্যা কমে গিয়ে বলতে সেলটা কমে গিয়ে তারপরে তার হ্রাস বিভাজন হচ্ছে। ক্যান্সারের ক্ষেত্রে কি হয়? এই যে ভাঙছে সেলটা, এটা আর ভাঙবে না। মানে এখানে একটা সেল ছিল, সে তার থেকে দুটো নতুন সেল গ্রোথ করলো, সেখান থেকে আবার সেল গ্রোথ হলো। তাহলে এইভাবে পরপর পরপর সেল গ্রোথ হতে থাকছে। ঠিক আছে, এবং তার সাথে তাহলে এখানে আমরা কতগুলো সেল দেখছি? এই পুরো ব্যাপারটাই কিন্তু সেই আনওয়ান্টেড সেল। এবং যেই সেলটা নষ্ট হয়ে গেছে সেটাও ধরে নিলাম আমি এই সেলটার প্রয়োজনীয় অ্যাবনর্মাল সেল যখন একসঙ্গে একটা জায়গাতে থাকছে, সেল গ্রোথ করছে, নিজেদের অ্যাবনর্মালিটিসটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। একটা খারাপ জিনিসের সাথে আর একটা ভালো জিনিস যদি থাকে, আমরা কি জানি যে সেই ভালো জিনিসটাও খারাপ হয়ে যাবে। তো সেম জিনিসটা আমার বডিতেও হচ্ছে। খারাপ সেলটা যখন আরেকটা নতুন সেল তৈরি হচ্ছে এবং যে ড্যামেজ সেল রয়েছে, সে তখন কি করবে? তার নিজের গ্রোথ করার জন্য ভালো সেলটার থেকে নিউট্রিশন নিতে থাকবে এবং ভালো সেলটাকেও ড্যামেজ করতে থাকবে। তো দিনের পর দিন যখন এই সিচুয়েশনটা ঘটছে, তার ফলে আমাদের বডিতে
একটা অ্যাবনর্মাল সেল গ্রোথ হচ্ছে, যাকে আমরা ক্যান্সার বলছি বা টিউমার বলছি। এই ক্যান্সার বা টিউমার যেটাই বলি, সেটাকে আবার আমরা দুটো ভাগে ভাগ করে নিই। একটা বিনাইন টিউমার, আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট। ঠিক আছে, বিনাইন টিউমারটা কি? ও একটা জায়গাতেই গ্রোথ করছে, ঠিক আছে, গ্রোথ হচ্ছে অর্থাৎ সেল গ্রোথ হচ্ছে, সেখানে মাসল ব্লাড সবকিছু জমে 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 একটা জায়গাতেই সেল গ্রোথটা কিন্তু হচ্ছে। এটা আশপাশে ছড়িয়ে যাচ্ছে না, যত সেল গ্রোথ নিজের মধ্যে ধরে রাখছে, এই অবস্থাটাকে বলা হচ্ছে বেনাইন টিউমার, যেটা অন্য জায়গায় স্প্রেড করছে না। কেউ আনমিউট হয়ে গেছেন বোধহয়, প্লিজ মিউট করবেন। যেটা অন্য জায়গায় স্প্রেড করছে না, সে যেই জায়গাতে রয়েছে সেই জায়গাতেই তার শেপটা, তার সাইজটা বড় হচ্ছে, সেটাকে আমরা বলছি বিনাইন। এবং ম্যালিগন্যান্ট কোনটা? কোনো একটা জায়গায় সেল গ্রোথ হলো, ঠিক আছে, সেল গ্রোথ হতে হতে এখান থেকে একটা সেল আমার বডির অন্য পার্টে চলে গেল, সেখানে গিয়ে সে আবার বাকি সেলগুলোকে নষ্ট করতে শুরু করলো এবং সেখানেও একটা সেল গ্রোথ তৈরি করলো। আবার এখান থেকে একটা সেল আমার বডির অন্য পার্টে চলে গেল, অর্থাৎ it can be spreaded throughout the body. ম্যালিগনেন্ট টিউমার আমরা কাকে বলছি? যেটা আমার সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, তাকে বলা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার। এবং এই ম্যালিগনেন্সি বা এই ম্যালিগনেন্ট টিউমারটাকেই অ্যাকচুয়ালি আমরা বলে থাকি ক্যান্সার, বিনাইনটাকে আমরা বলি। এই দুটোকেই আমরা বলতে পারি টিউমার, মানে সেল গ্রোথ যেটা হচ্ছে সেটাকে আমরা বলছি টিউমার। এর মধ্যে ক্যান্সার মানে হচ্ছে এই ম্যালিগনেন্ট টিউমারটাকে আমরা বলবো ক্যান্সার। ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি, এর রিস্ক ফ্যাক্টরস গুলো কি কি রয়েছে, ঠিক আছে, প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে যে রিস্ক ফ্যাক্টর গুলো কি, কাদের ক্ষেত্রে এই চান্সেসটা থাকতে পারে। অন্যান্য লাইফস্টাইল ডিসঅর্ডারের মতন ক্যান্সারও কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে আমাদের লাইফস্টাইলের ওপর, অর্থাৎ আমাদের ফুড প্যাটার্ন, আমাদের এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এবং আমাদের স্ট্রেস ফ্যাক্টর, এই সব কিছুর উপরেই কিন্তু ক্যান্সারের ডেভেলপমেন্টটা ডিপেন্ড করতে পারে এবং তার সাথে কিছুটা হেরিডিটি আছে। কিরকম রিস্ক ফ্যাক্টরস গুলো থাকে? আচ্ছা, হরমোনস এর ক্ষেত্রে এটা পরে বোঝাচ্ছি, আগে রিস্ক ফ্যাক্টরটা বুঝি আমরা। রিস্ক ফ্যাক্টরের মধ্যে যেরকম প্রথমেই বললাম, একটা থাকছে ডায়েটারি ফ্যাক্টর, ঠিক আছে। ডায়েটারি ফ্যাক্টর মানে কিরকম? আমাদের কুকিং প্রসিডিওর, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কুকিং এর মানে কি? আমরা কোনো খাবার যখন রান্না করছি, সেই খাবারটাকে আমরা কোনো খাবার যখন রান্না করছি, সেই খাবারটাকে কিন্তু আমরা ভালোভাবে প্রসেস করছি, সেটাতে অনেকটা হিট ইউজ করছি, তার মধ্যে তেল দিচ্ছি, স্পাইসেস দিচ্ছি এবং সেটাকে হাই হিটে আমরা তাকে প্রিপেয়ার করছি। যার কারণে কি হচ্ছে, যখনই তেল ইউজ করছি, যে কোনো ফ্যাট ইউজ করছি এবং সেটাতে যখন আমরা হিট দিচ্ছি, বারবার যখন আমরা তাকে হিট করছি, রিহিট অফ দ্য অয়েল, সেটা কিন্তু একটা কার্সিনোজেনিক এফেক্ট দিতে পারে, ঠিক আছে। এই একটা ফ্যাক্টর থেকে যতবার হিট দেবো। এবং আরেকটা হচ্ছে প্রসেসড ফুড। আমরা এখন অনেক বেশি করে কিন্তু প্রসেসড ফুড, স্টোরড ফুড বা ক্যান্ড ফুড যেগুলো হচ্ছে, অর্থাৎ রেডি টু ইট ফুডস যা কিছু, সেগুলোর ওপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি, কারণ সেগুলো খুব চটজলদি আমরা পেয়ে যাচ্ছি, তার প্রসেসিং যেহেতু আগে থেকে করা থাকছে, তাই জন্য আমাদেরকে অনেক বেশি খাটনি হচ্ছে না সেটাতে করতে, সেটা রান্না করতে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে না, যেহেতু আমাদের হাতে সময় কম। তাই জন্য আমরা অনেক বেশি প্রসেসড ফুডের উপর ডিপেন্ডেন্ট। প্রসেসড ফুড মানেই সেখানে কি থাকবে? সেখানে থাকবে এক্সট্রা সুগার বা সল্ট। এইগুলো আমার ম্যালিগনেন্সি বা আমার কার্সিনোজেনিক এফেক্টটাকে বাড়িয়ে দিতে পারে। এছাড়াও যে ফ্রোজেন ফুডস গুলো আমরা নিই, অনেক ধরনের ননভেজ, ভেজ অনেক ফ্রোজেন ফুডস থাকছে, সেগুলো আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে নিয়ে থাকি। ফ্রোজেন মিট হতে পারে বা ফ্রোজেন কোনো স্ন্যাক্স হতে পারে, সেগুলোকে আমরা নিই এবং
ফাস্ট ফুডের যখন আমরা আমাদের ক্রেভিংসটা তো মেইনলি ফাস্ট ফুডের দিকে রয়েছে, তো বাইরেও কিন্তু আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো অনেক সময় ফ্রোজেন থাকছে কিনা আমরা সেটা বুঝছি না, বাট আমাদের টেন্ডেন্সিটা হচ্ছে বাইরের খাবার আমরা বেশি পছন্দ করছি। তো সেখানেও যদি কোনো ফ্রোজেন ফুডস থাকছে, আলাদা আলাদা করে যদি আমি ডিভাইড করে দিই যে কি কি ধরনের ক্যান্সার আমরা ইউজুয়ালি দেখতে পাই, তাহলে কি দেখছি? মোটামুটি ভাবে আমরা দেখি ব্রেস্ট ক্যান্সার, ঠিক আছে? আচ্ছা, আহ আচ্ছা না, আগে আমি এটা বলে সরি, এই একটা আমরা রিস্ক ফ্যাক্টর দেখলাম, এইরকম রিস্ক ফ্যাক্টর যদি কারোর থাকে। হুম, পরের রিস্ক ফ্যাক্টরটা কি? সেটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি একটা ফ্যাক্টর থেকে যাচ্ছে, যদি কারোর হেরিডিটিতে থেকে থাকে এটা, তাও কিন্তু হতে পারে। নেক্সট আরেকটা থাকে আমার এনভায়রনমেন্টাল একটা কোশ্চেন ফ্যাক্টর। ছিল, বলুন। ম্যাগি কি ফাস্টফুডের মধ্যে পড়ছে? ম্যাগি শোনা যাচ্ছে না, একবার বলুন। ম্যাগি কি ফাস্টফুডের মধ্যে পড়ছে? ম্যাগি? একদম একদম প্রসেসড ফুড, হ্যাঁ, ওটাও কিন্তু রেডি টু ইট, ঠিক আছে? তো সেইটাও কিন্তু অবশ্যই প্রসেসড ফুড, যেহেতু তো ওটা ফাস্ট ফুড না হলে ওটা প্রসেসড ফুডের মধ্যে পড়ছে। ফাস্ট ফুড কাকে বলা হয়? ফাস্ট ফুড আমরা এখন যেটা বুঝি, ফাস্ট ফুড মানে হচ্ছে বাইরের খাবার, বাট ফাস্ট ফুড মানে অ্যাকচুয়ালি সেটা নয়। ফাস্ট ফুড মানে হচ্ছে যেটা চটজলদি রান্না করা হয়, চটজলদি রান্না করা যায়, সেটাকেই ফাস্ট ফুড বলা হয়। তো সেই ফাস্ট ফুড মানে যে কোনো প্রসেসড ফুড, সেই সমস্ত কিছুকে আমরা ফাস্ট ফুড বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এনভায়রনমেন্টাল আরেকটা ফ্যাক্টরস কোশ্চেন ম্যাডাম, বলছি আরেকটা কোশ্চেন করছিলাম, হ্যাঁ বলুন। প্রেসার কুকারের ব্যবহার হুম আমরা খুব বেশি ব্যবহার করছি। প্রেসার কুকার, হুম, প্রেসার কুকারে ওটাতে হিট কিছু বেশি। অসুবিধা নেই, আচ্ছা, ওটার প্রবলেম নয় কিছু। কারণ প্রেসার কুকারে ইউজুয়ালি আমরা অয়েল দিয়ে সেটাকে হিট করছি না। প্রেসার কুকারে আমরা ইউজুয়ালি কি করি, যে কোনো খাবারকে তাড়াতাড়ি বয়েল করার জন্য, তাড়াতাড়ি সফট করার জন্য ইউজ করি, তো সেখানে কিন্তু প্রবলেম নেই, প্রেসার কুকিং এর প্রবলেমটা নয় এটা। কুকিং বলতে একমাত্র যখন আমরা রিহিট করছি, ঠিক আছে, রিহিট করছি যখন, বা হাই হিটে যখন অয়েল থাকছে এবং সেই অবস্থায় যখন আমরা হাই হিটে কোনো কিছু প্রিপেয়ার করছি, সেই অবস্থাটাকে আমরা বলে থাকি, ঠিক আছে? আচ্ছা, এনভায়রনমেন্টালের মধ্যে কত রকমের ফ্যাক্টরস হতে পারে? এনভায়রনমেন্টালের মধ্যে রেডিয়েশনস হতে পারে, বা আয়োনাইজিং ফ্যাক্টরস কিছু থাকছে, হ্যাঁ, এক্স রেজ এর সাথে যারা বারবার এক্সপোজড হচ্ছেন, ঠিক আছে, বা যে কোনো ধরনের এই যে হার্মফুল রেজ গুলো রয়েছে, কেমিক্যাল রেজ যেগুলো রয়েছে, সেগুলোর সাথে যারা এক্সপোজড হচ্ছেন, তাদের ক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর থাকলেও থাকতে পারে। কিছু কেমিক্যালস থাকছে কিছু খাবার দাবারের মধ্যেও, বা খাবার না, রাদার কিছু প্রোডাক্টস ইউজ করা হয়, যে ধরনের প্রোডাক্ট গুলো স্কিনের জন্য হোক বা হেয়ারের জন্য হোক, সেই তার মধ্যেও কিছু কেমিক্যালস থাকতে পারে, যেটা আমার বডিকে কিন্তু আহ অবশ্যই নেগেটিভলি একটা এফেক্ট, এই ধরনের কেমিক্যালস গুলো। এছাড়াও আমরা বলতে পারি নাইট্রেটস থাকে। আচ্ছা, নাইট্রেটস থাকছে, নাইট্রেটসও একই রকম ভাবে বিভিন্ন ধরনের ক্যান্সারের চান্সেস কে বাড়িয়ে দিতে পারে। আর হচ্ছে যেটা প্যাসিভ স্মোকিং, আমি এর আগেও বলেছি যে যত রকমেরই লাইফস্টাইল ডিসঅর্ডার হোক না কেন, সেই সবকিছুর সাথে তাকে আরো এক ধাপ ডিটোরিয়েট করে দিতে পারে স্মোকিং অ্যান্ড অ্যালকোহলিজম। তো আমি স্মোক করছি না, কিন্তু প্যাসিভ স্মোকার যদি আমি হয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার লাং ক্যান্সার বা থ্রোট ক্যান্সার হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর থাকছে, ঠিক আছে? এই কোনোটাই কিন্তু এমন নয় যে এটাই হবে, এই কারণটা ঘটেছে মানে আমার আমার একটা ক্যান্সার ডেভেলপ করতে পারে, সেটা নয়। রিস্ক ফ্যাক্টর থাকছে, অর্থাৎ চান্সেস থাকতে পারে তাদের বেশি, ঠিক আছে? এর সাথে নেক্সট আরেকটা ফ্যাক্টরের কথা যদি বলি, সেটা হচ্ছে আমাদের স্ট্রেস ফ্যাক্টর।
স্ট্রেস ফ্যাক্টরের সাথে সাথে অবশ্যই কেন স্ট্রেস ফ্যাক্টরটার কথা বলা হচ্ছে, কারণ স্ট্রেস বা মেন্টাল হেলথের সাথে আমাদের এই ডায়েটারি প্যাটার্নটা কোরিলেটেড। তো স্ট্রেস আমাদের যত বাড়বে তার সাথে কিন্তু আমাদের ডায়েট হ্যাম্পার হচ্ছে, মানে আমাদের এন্টায়ার ডাইজেশন প্রসেসটা হ্যাম্পার হচ্ছে, যে কারণে নিউট্রিশনাল অ্যাবজর্পশনস কমে যাচ্ছে। এবং আমাদের প্রধানত এখন আমাদের ডায়েটের মধ্যে ডেফিসিয়েন্সি কি রয়েছে, এগুলো তো না হয় বললাম কি কি রিস্ক ফ্যাক্টর রয়েছে। স্পেসিফিক্যালি যদি ডায়েটের ডেফিসিয়েন্সি বলি, তাহলে ডায়েটের ডেফিসিয়েন্সি মানেই সেখানে থাকছে অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কম রয়েছে, ফাইবার কম রয়েছে, রাইট, এবং তার সাথে রয়েছে ভিটামিনস। এই সবগুলোই কিন্তু আমাদের ডায়েটের মধ্যে অনেক কম পরিমাণে আমরা পেয়ে থাকি, এবং যেটা বেশি পরিমাণে পেয়ে থাকি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। তো যার কারণে কিন্তু ক্যান্সারের রিস্কটা এখনকার লাইফস্টাইলের মধ্যে অনেকটা বেড়ে গেছে। এবার আমরা যদি কয়েকটা জেনারেল বা ভীষণ কমন ক্যান্সার নিয়ে একটু বলি, কয়েকটা কমন ক্যান্সার যেরকম বলছিলাম ব্রেস্ট ক্যান্সার হতে পারে। আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি এর কারণগুলোকে ভাবি বা রিস্ক ফ্যাক্টর গুলোকে ভাবি, কাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের চান্সেস বেশি থাকতে পারে, যাদের হেরিডিটির একটা প্রিডিসপোজিশন রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে। এবং সেকেন্ডলি হচ্ছে যারা প্রচন্ড স্যাচুরেটেড ফ্যাট কনজিউম করছেন। থার্ড হচ্ছে যাদের স্ট্রেস ফ্যাক্টর বেশি রয়েছে তাদের ক্ষেত্রে, এবং তার সাথে যারা অ্যালকোহল ইনটেক করছেন। তো এই এতগুলো কারণের জন্য কিন্তু একজনের ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ বা লাম্প হতে পারে বা কোনো টিউমার ডেভেলপ করতেও পারে। সিমটমস গুলো কি? জাস্ট একটা ছোট লাম্প, লাম্প ছাড়া কিন্তু আলাদা করে ব্রেস্ট ক্যান্সারের আর খুব একটা সিমটম আসে না, বোঝা যায় না, বা সেখানে হালকা একটা পেন, ওই ওই লাম্পের একটা ফিল আসতে পারে এবং একটা পেন, এইটুকুই কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারের সিমটমস হিসেবে দেখে থাকি। ব্রেস্ট ক্যান্সার ছাড়া তারপরে যদি বলি আরেকটা কমন ক্যান্সার দেখা যায়, দ্যাট ইজ কোলন ক্যান্সার। কোলন ক্যান্সার বা একে অনেক সময় বলা হয় কোলোরেক্টাল ক্যান্সার, অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনে যখন ক্যান্সার ফর্ম হচ্ছে। এটার কারণ যদি ডায়েটারি ফ্যাক্টরে বলি, তাহলে লো ফাইবার ইনটেক, হাই স্যাচুরেটেড ফ্যাট ইনটেক, সিম্পল কার্বোহাইড্রেট বা প্রসেসড ফুড ইনটেক। যত বেশি করে আমরা প্রসেসড ফুড খাচ্ছি তাতে কোলন ক্যান্সারের রিস্কটা বেড়ে যাচ্ছে, কারণ ওই কনস্টিপেশন। তাহলে কনস্টিপেশনটা কিন্তু আমরা একদম প্রথমে পড়েছিলাম, কনস্টিপেশন থেকে কারোর ক্যান্সারের সম্ভাবনা আমরা জানি না, কিন্তু তার এই যে বললাম ক্যান্সারটা একদম লাস্ট স্টেজে আসে, তার আগে আমার বডি কিছু সিমটমস দিচ্ছে। সেই সিমটমস গুলো কি কি যেগুলোকে আমাকে ঠিক করতে হবে, সেটা হচ্ছে আমার ডাইজেশনটাকে ঠিক করতে হবে, আমার কনস্টিপেটেড প্রবলেমস বা আমার ব্লোটিং এর যে প্রবলেমস গুলো রয়েছে সেইগুলোকে আমায় ঠিক করতে হবে। হুম। তারপরে দেখা যায় গ্যাস্ট্রিক ক্যান্সার, অর্থাৎ স্টামাকে স্টামাক ক্যান্সার যেটা হচ্ছে। তো স্টামাকের ক্ষেত্রেও আমরা কি দেখি, আগেন হাইলি সিম্পল কার্বোহাইড্রেট বা সুগারি ফুড, হাই ফ্যাটি ফুডস, অ্যালকোহল ইনটেক, এবং তার সাথে স্যাচুরেটেড ফ্যাট ইনটেক। এই সমস্তটার জন্য যখন আমাদের ইনডাইজেশনের দীর্ঘদিন ধরে যদি ইনডাইজেশনের প্রবলেম হচ্ছে, সেখান থেকে আলসারেটিভ সিচুয়েশন হয়ে গেছে, এবং তারপরে গিয়ে কিন্তু ক্যান্সারের প্রবলেমটা আসতে পারে। নেক্সট, প্যানক্রিয়াটিক ক্যান্সার। প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাথে ভীষণভাবে রিলেটেড যেটা, সেটা হচ্ছে হাই ফ্যাট মিট, অর্থাৎ রেড মিট, এবং তার সাথে হাইলি সুগার ইনটেক। এই দুটো কিন্তু ভীষণ কানেক্টেড বা কো রিলেটেড আমরা বলতে পারি প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাথে। আচ্ছা, তারপরে কমনলি আমরা দেখতে পাই লিভার ক্যান্সার। লিভার ক্যান্সার, সিরোসিস অফ লিভারে পড়েছিলাম আমরা। সিরোসিস অফ লিভারে কি কি পড়েছিলাম কারণ, সেই সেম কারণ কিন্তু লিভার ক্যান্সারের।
অর্থাৎ ভিটামিন এ হতে পারে বা এক্সেসিভ অ্যালকোহলিজম, এই তিনটের কারণে কিন্তু লিভার ক্যান্সার হওয়ার চান্সেসটা থেকে যাচ্ছে। তারপরে হতে পারে কিডনি ক্যান্সার। কিডনি ক্যান্সারের সাথে রিলেটেড হয় আমাদের স্ট্রেস ফ্যাক্টর, যেহেতু আমরা জানি কিডনির সাথে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা ভীষণভাবে রিলেটেড, তাই তার সাথে অর্থাৎ কিডনি ক্যান্সারের সাথে আমাদের স্ট্রেস ফ্যাক্টর রিলেটেড, আমাদের বডির এন্টায়ার হাইড্রেশন প্রসেসটা রিলেটেড, এবং আমাদের ব্লাড প্রেশার, এই সবটা রিলেটেড কিডনি ক্যান্সারের ক্ষেত্রে। হুম, আচ্ছা। তারপরে আমরা দেখতে পাই ওভারিয়ান ক্যান্সার। ঠিক আছে, ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে যেটা মেজরলি দেখা যায় সেটা হচ্ছে ডেয়ারি ফুড, যারা এক্সেসিভ অ্যানিমাল মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস কনজিউম করছে এবং যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তাদের ক্ষেত্রে, তার সাথে হচ্ছে যারা ওবিজ বা ওভারওয়েট রয়েছেন তাদের জন্য, যারা সুগার বা প্রসেসড ফুড বেশি নিচ্ছেন তাদের জন্য, অ্যান্ড নেক্সট হচ্ছে আমাদের স্ট্রেস, স্ট্রেস ফ্যাক্টর যদি অনেকটা বেশি থাকে সেই ক্ষেত্রে এই ওভারিয়ান ক্যান্সারের রিস্কটা আরো কিছুটা বেড়ে যায়। ওভারিয়ান ক্যান্সারের সাথে তারপরে আমরা দেখতে পাই এন্ডোমেট্রিয়াম বা ইউটেরাইন ক্যান্সার। ওকে, এই এই প্রবলেমটাও কিন্তু অলমোস্ট সেম, মানে ওভারিয়ান ক্যান্সারের সাথেই রিলেটেড আমরা বলতে পারি। দেখা যায় প্রস্টেট ক্যান্সার। প্রস্টেট ক্যান্সার ইউজুয়ালি আমরা বলতে পারি একটু ওল্ড এজের ক্ষেত্রে এই রিস্কটা একটু বেশি দেখা যায়, প্রস্টেট ক্যান্সারের রিস্কটা ওল্ড এজের ক্ষেত্রে কি আমরা বেশি দেখতে পাই। এছাড়াও আরেকটা ক্যান্সার দেখি, যদিও সেটা আমাদের ডায়েট বা আমাদের স্ট্রেসের সাথে রিলেটেড নয়, সেটা হচ্ছে স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সারটা বেসিক্যালি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের সাথে বেশি কানেক্ট করতে পারি, অর্থাৎ রেডিয়েশন, ইউভি রেজ বা কেমিক্যাল সাবস্টান্সেস, এগুলোর সাথে কিন্তু এই স্কিন ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর কানেক্ট করতে পারি আমরা। স্কিন ক্যান্সারের ক্ষেত্রে বা যে কোনো ক্যান্সার আমরা অনেক সময় দেখব, অনেকের হয় দেখবেন প্রচুর আঁচিল, ছোট 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 আঁচিল ইন্ডিকেট করে যে আমার বডিতে এই যে আঁচিলটা, এটা কি? এটাও কিন্তু সেল। এই সেলগুলো যেটা আমার শরীর থেকে বেরিয়ে যাওয়ার ছিল, আমার বডিতে যখন এক্সেস সেল হয়ে গেছে, অর্থাৎ বডির যে টক্সিনস গুলো সেটা যখন বডি থেকে রিলিজ হতে পারছে না, বডিকে কমপ্লিট ডিটক্সিফাই যখন আমার বডি হচ্ছে না, তখনই কিন্তু সেইগুলো বিভিন্ন রূপে আমাদের শরীরে আমরা বুঝতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এই আঁচিলের প্রবলেমটা। কারোর কারোর ক্ষেত্রে হয় একটা ব্ল্যাক প্যাচ চলে আসে স্কিনের মধ্যে, সেটাও একটা হয়। আর এই যে আঁচিলের কথাটা বললাম, আঁচিলের ক্ষেত্রে হয় আঁচিলের কালারটা চেঞ্জ হতে থাকে অনেকের। ঠিক আছে, এক রকমের কালার হয়তো প্রথমের দিকে একদম স্কিন কালার যেটা ছিল, তারপরে আস্তে আস্তে তার কালারটা চেঞ্জ হচ্ছে, এটা হালকা ব্রাউনিশ হচ্ছে, ব্ল্যাকিশ হচ্ছে, কালারটা ডিপ হচ্ছে। তো এই সবটা কিন্তু আমাকে ইন্ডিকেট করছে যে আমার বডি ডিটক্সিফিকেশন দরকার। এবার স্পেসিফিক্যালি যদি আমি ক্যান্সারের সিমটমে আসি, তাহলে কি দেখা যায়, যারা ক্যান্সার পেশেন্ট তাদের ক্ষেত্রে একটা প্রবলেম ভীষণ দেখা যায়, সেটা হচ্ছে ম্যালনিউট্রিশন। আন্ডার ওয়েট হতে থাকেন তারা, ঠিক আছে, ওয়েট লুজ করতে থাকেন অনেক বেশি, লো ইমিউনিটি দেখা যেতে পারে, আন্ডার নিউট্রিশন দেখে থাকি, লো ইমিউনিটি, এই প্রবলেম দুটো ভীষণ কমন, ভীষণ কমন। এছাড়াও আর কি দেখা যায়, সেটা হচ্ছে জেনারেল লস অফ অ্যাপেটাইট। লস অফ অ্যাপেটাইট দেখতে পাই আমরা। এছাড়াও দেখা যেতে পারে নজিয়া, ভমিটিং ইউজুয়ালি হয় না, খুব রেয়ার, কিন্তু নজিয়া হওয়ার চান্সটা থাকে, বা ডায়রিয়া। এই
সিমটমস গুলো কিন্তু ক্যান্সার পেশেন্টদের মধ্যে খুব কমনলি আমরা দেখতে পাই। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে সবার? ইয়েস ম্যাম। এটার মধ্যে কারো কোনো প্রশ্ন? ভেরি গুড। এরপরে যদি আমরা চলে আসি ক্যান্সারের সাথে হরমোনাল ইমব্যালেন্সের কি কানেকশন রয়েছে। তাহলে হরমোনাল ইমব্যালেন্স মানে ইউজুয়ালি দেখা যায়, এই যে বললাম বিভিন্ন ধরনের ক্যান্সারের টাইপ বললাম, এইগুলোর মধ্যে একটা ফ্যাক্টর আমরা কমন করেছিলাম, সেটা হচ্ছে আমাদের স্ট্রেস ফ্যাক্টর। এই স্ট্রেস ফ্যাক্টরের সাথেই হরমোনের একটা কানেকশন রয়েছে, অর্থাৎ স্ট্রেস ফ্যাক্টরের সাথে আমাদের কর্টিসল হরমোন, টেস্টোস্টেরন হরমোন, ইস্ট্রোজেন হরমোন, এই সব কিছুর কানেকশন রয়েছে। যে কারণে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স হলেও ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর আমরা বলতে পারি। তার আসল কারণ হচ্ছে ওই স্ট্রেস। যত বেশি আমরা খিটখিটে থাকবো, যত বেশি আমরা দুঃখে থাকবো, রেগে থাকবো, ঠিক আছে, বা চিন্তায় থাকবো, আমাদের বডির হরমোনাল ব্যালেন্সটা নষ্ট হবে, আমাদের স্ট্রেস হরমোনস গুলো বাড়বে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন লেভেলটা কমতে থাকবে। ছেলে বা মেয়ে দুজনের ক্ষেত্রেই বলছি, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেলটা কমতে থাকবে, বা মহিলাদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন লেভেলটা কমতে থাকছে। এবং তার সাথে সাথে দেখা যায় যে ইউজুয়ালি আফটার বার্থ, অর্থাৎ ল্যাকটেটিং পিরিয়ডে যে হরমোনস গুলোর দরকার হচ্ছে, যেরকম প্রোল্যাক্টিন হরমোন, অক্সিটোসিন হরমোন, এই হরমোন গুলোরও একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে, যে কারণে মিল্ক সিক্রেশনের প্রবলেম হচ্ছে, এবং সেটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে লিড করতে পারে। তো এন্টায়ার হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয় আমাদের স্ট্রেস ফ্যাক্টর থেকে। ঠিক আছে, এবং এই স্ট্রেস ফ্যাক্টরকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ স্ট্রেস ফ্যাক্টরের কারণে যে হরমোনাল ইমব্যালেন্স গুলো তৈরি হয়েছিল সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদেরকে নজর রাখতে হয় আমাদের ডায়েটারি প্যাটার্নের দিকে। হুম, আচ্ছা, ডায়েটারি প্যাটার্নের কথা যদি বলি, আচ্ছা টাইপস অফ ক্যান্সার তো অলরেডি ডিসকাস হয়ে গেছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি টাইপস অফ ক্যান্সার গুলো। এই যে কার্সিনোজেনিক কথা বলছিলাম, একটা কার্সিনোজেনিক, কার্সিনোজেন এই কথাটার মানে কি? কার্সিনোজেন হচ্ছে যারা ক্যান্সার প্রডিউসিং যে কম্পাউন্ডস গুলো থাকে, যারা ক্যান্সার তৈরি করে, ক্যান্সার তৈরিতে, ক্যান্সার ডেভেলপমেন্টে সাহায্য করে, তাদেরকে বলা হয় কার্সিনোজেন বা কার্সিনোজেনিক কম্পাউন্ড। এইটার ওপরে বেস করেই ক্যান্সারের একটা টাইপ যাকে বলা হয় কার্সিনোমা। কারণ এই কার্সিনোমাটা বেসিক্যালি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা আমাদের ডায়েটারি ফ্যাক্টরের সাথে রিলেটেড। ঠিক আছে, সেই জন্য এইটার সাথে যে যে ফ্যাক্টরস গুলো রিলেটেড, এই যে এতগুলো এনভায়রনমেন্টাল ফ্যাক্টর মানে কেমিক্যাল ফ্যাক্টরস গুলো বলেছিলাম, হ্যাঁ, বা নাইট্রেস, অ্যাসবেস্টস, বেনজিন, রেডিয়েশন, এই সবগুলোকেই কিন্তু আমরা কার্সিনোজেনিক বলতে পারি। এরা কার্সিনোজেনিক এফেক্ট দেয়। কার্সিনোমা কি? কার্সিনোমা বলতে বোঝায় আমাদের কোনো একটা পার্টিকুলার টিস্যু বা পার্টিকুলার অর্গ্যানে যখন এফেক্ট করে, ক্যান্সার ডেভেলপমেন্ট বা এই যে ক্যান্সার সেল গ্রোথ যেটা, সেটা যখন আমাদের বডির একটা নির্দিষ্ট অর্গানে এফেক্ট করছে, তাকে আমরা বলবো কার্সিনোমা। হুম, সার্কোমা কি? সার্কোমা হচ্ছে আমাদের বডিতে যে কানেক্টিং টিস্যুস গুলো থাকছে, টিস্যুতে যখন এফেক্ট করছে, টিস্যুতে যখন এই অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, তাকে আমরা বলছি সার্কোমা। সেটা বোন জয়েন্টস হতে পারে, কার্টিলেজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেরকম কারোর যদি বোন ক্যান্সার হচ্ছে, সেটা হচ্ছে সার্কোমার আন্ডারে। কিন্তু কারোর যদি বোন ক্যান্সার, ছেড়ে দিলাম, আমি ধরে নিই এখানে এই যে ওভারিয়ান ক্যান্সার, কিন্তু কারোর অর্গান ডেভেলপমেন্ট। তারপরে আছে অর্থাৎ বোন ম্যারো, সেখানে যখন অ্যাবনর্মাল একটা গ্রোথ তৈরি হচ্ছে। কেউ আনমিউট হয়ে আছেন, প্লিজ মিউট করবেন। অর্থাৎ আমাদের মেজর যে সেল, ব্লাডের মেজর যে সেল যে অ্যান্টিবডি তৈরি করে, অর্থাৎ ডাব্লিউবিসি, সেই ডাব্লিউবিসি প্রোডাকশন হচ্ছে না প্রথমত, এবং বোন ম্যারো থেকে অ্যাকচুয়ালি ব্লাডের প্রোডাকশনটাও চলতে থাকে। তো সেটা যখন হচ্ছে না, বোন ম্যারো যখন প্রপারলি ফর্মেশন হচ্ছে না, এবং যে কারণে
আমাদের ব্লাড ফর্মেশন হচ্ছে না, আরবিসি ডব্লিউবিসি ফর্মেশন হচ্ছে না, এই অবস্থাটাকে বলা হয় লিউকেমিয়া, বা ইন শর্ট বা ইন কমন নেম এটাকে আমরা বলে থাকি ব্লাড ক্যান্সার। ঠিক তাই জন্যই ব্লাড ক্যান্সারের যারা পেশেন্ট হচ্ছে তাদের ক্ষেত্রে বারবার করে ব্লাড দিতে হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর তাদেরকে ব্লাড দিতে হয়। কারণ ব্লাডের মধ্যে থাকা যে হেলদি সেলস গুলো রয়েছে, যে ইমিউন সেলস গুলো রয়েছে, সেইগুলো কিন্তু নতুন করে আবার তৈরি করতে পারলো না আমার বডি, তাই বাইরে থেকে আমাকে সেগুলো সাপ্লাই করতে হবে। হুম। এবং নেক্সট যে টাইপটা থাকে সেটা হচ্ছে লিম্ফোমা। লিম্ফোমাটা বেসিক্যালি আমাদের বডির যে ড্রেনেজ সিস্টেমটা রয়েছে, লিম্ফ নোডস যেগুলো রয়েছে, যার মাধ্যমে বডির টক্সিনস রিলিজ হয়, লিম্ফ নোড কিছু, সেখানে যখন অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, অর্থাৎ আন্ডার আর্মসে হতে পারে, আমাদের সোয়েট গ্ল্যান্ডসে হতে পারে, সেই এবং এই লিম্ফ নোডস গুলো আমাদের সারা শরীর জুড়ে ছড়িয়ে রয়েছে, এই যেমন যে ঘাম হচ্ছে, হুম, এটাও তো বডি টক্সিন রিলিজ হচ্ছে, সেটাও কিন্তু লিম্ফ নোডের মাধ্যমে হচ্ছে। তো লিম্ফ নোডে যদি অ্যাবনর্মাল গ্রোথ দেখা যায় তাকে আমরা কিন্তু লিম্ফোমা বলে থাকি। ঠিক এখানে এটাকে যদি একটু বড় করি তাহলে আমরা বুঝতে পারবো। এই যেটা দেখছি এই পুরোটাতে কিন্তু আমাদের বডিতে এই যে লিম্ফোমা অর্থাৎ লিম্ফ গুলো ছড়িয়ে রয়েছে। কোনো একটা জায়গায় যদি লিম্ফ নোডে আমাদের অ্যাবনর্মাল গ্রোথ আমরা দেখি, আন্ডার আর্মস এর ক্ষেত্রেও বলছি, তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো লিম্ফোমা। যদিও এত কিছু আমাদের ভেবে লাভ নেই, মানে টাইপস অফ ক্যান্সার এটা জানার জন্য অবশ্যই জানবো, কিন্তু এর যে কারণগুলো থাকে বা ক্যান্সারের ম্যানেজমেন্ট যেটা থাকছে, ডায়েটারি ম্যানেজমেন্ট, সেটা কিন্তু প্রতিটার জন্যই সেম হবে। সবগুলোর জন্যই আমাকে ডায়েটারি ম্যানেজমেন্টটা অবশ্যই করতে হবে। এবং ডায়েটারি ম্যানেজমেন্ট মানেই প্রথমেই যেটা বলেছিলাম, এই যে বিভিন্ন ধরনের টাইপ অফ ক্যান্সার দেখেছি, সেখানে কয়েকটা জিনিস কমন পেয়েছিলাম। কি কি কমন পেয়েছি? একটা হচ্ছে প্রসেসড ফুড, একটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, নেক্সট হচ্ছে সিম্পল সুগার, ফোর্থ হচ্ছে আমরা দেখেছিলাম অ্যালকোহল। তার সাথে আমার ডায়েট থেকে বাদ দিতে হচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট ম্যানেজমেন্ট, এটা সবার প্রথমে আমাকে বাদ দিতে হবে। এই প্রসেসড ফুডের মধ্যে কিন্তু সারাদিনের খাওয়ার জন্য ওই ভাত রুটি মুড়ি সেইটাও রয়েছে। এইটা একটা ফ্যাক্টর, এটা আমি বাদ দিলাম, অ্যাভয়েড করলাম। কি কি আমি এক্সক্লুড করে দিচ্ছি আমার ডায়েট থেকে, তার মধ্যে আমি রাখলাম প্রসেসড ফুড, ফ্রোজেন ফুড, আচ্ছা, মিট অ্যান্ড পোল্ট্রি, মেইনলি অ্যানিমাল ফুডটার কথা হচ্ছে, ডেয়ারি ফুড, সুগার, সুগার অ্যান্ড সল্ট। ওকে, এই যে পুরো জিনিসটা, এইগুলোকে আমি বাদ দিচ্ছি। ক্যান্সারের ডায়েটারি ম্যানেজমেন্টে প্রথমেই আগে বাদ দেবো, তারপরে আমি ইনক্লুশনে আসবো। ইনক্লুশনস এর মধ্যে কি যাবে? প্রথমে যাবে হচ্ছে ফাইবার, ঠিক আছে, ফাইবার। নেক্সট কি যাবে? কম্বিনেশন অফ র অ্যান্ড স্টিমড ফুড। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। র ফুড দরকার ফাইবারের জন্য এবং ইনস্ট্যান্ট সোর্স অফ মাইক্রোনিউট্রিয়েন্টস, অ্যাভেলেবল সোর্স অফ মাইক্রোনিউট্রিয়েন্টস। এবং স্টিমড ফুড কেন? কারণ ক্যান্সারের ক্ষেত্রে ডাইজেস্টিভ ডিসঅর্ডার তৈরি হতে পারে, বডির নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, নিউট্রিশনাল অ্যাবজর্পশনে প্রবলেম আসতে পারে।
ঠিক আছে, আমরা সমস্ত ফুড ডাইজেস্ট করতে পারবো না, সেখান থেকে ইনফেকশন হওয়ার একটা চান্স চলে আসে যদি র ফুড নেওয়া হয়। যেহেতু র ফুডের মধ্যে প্রচুর কিছু বাইরের অ্যাডিটিভস ইউজ করা থাকে, ইনসেকটিসাইড পেস্টিসাইডস ইউজ করা থাকছে, তো সেখান থেকে কিন্তু একটা ইনফেকশনের চান্সও চলে আসে। তাই জন্য সবকিছু র ফর্মে নেব না, র ফর্মে সেগুলোই নেব যার থেকে আমরা ফাইবার পাচ্ছি। সেটার জন্য আমরা ফ্রুটস কে রাখতে পারি। সুগার মানে কিন্তু সুগারি ফুড বা সিম্পল ফুড কার্বোহাইড্রেট কে বাদ দেবো, সেখানে ফ্রুটস কে ইনক্লুড করবো না। ক্যান্সার পেশেন্টের জন্য ফ্রুটস আর এক্সট্রিমলি বেনিফিশিয়াল, কারণ তার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে ফ্রুটস রাখছি এবং স্যালাডস রাখছি, তার সাথে আমরা কি রাখছি, র কিন্তু সোকড ফর্মে রাখবো নাটস, বিভিন্ন সিডস, যা কিছু সিডস এবং নাটস এর কথা আমরা এতদিন ধরে পড়ে এসেছি সে সমস্ত কিছুকেই রাখবো, কিন্তু সোকড ফর্মে রাখবো। কখনোই সেটাকে কাঁচা খেয়ে নেব না বা ড্রাই রোস্ট করেও নেব না, সোক করেই ওটা নেওয়াটা দরকার। কারণ ড্রাই রোস্ট করে নিলে হয়তো তার অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টরটা চলে গেল, বাট তার ডাইজেস্টিবিলিটিটা বাড়বে না, তাতে যেমন ছিল আগে তেমনই থাকবে। সোক করে নিলে এক তো অ্যান্টি নিউট্রিয়েন্ট ফ্যাক্টর যেটা সেটাও ডিসকার্ড হয়ে গেল, সেকেন্ডলি সেই নাটসটার বা সেই সিডটার ডাইজেস্টিবিলিটিটা বেড়ে গেল বা নিউট্রিশনাল অ্যাবজর্পশন রেটটা আমি বাড়িয়ে দিলাম। সেই জন্য আমাকে সোকিং ফর্মে নিতে হবে। এবং ভেজিটেবলস যেগুলোকে আমরা কাঁচা খেতে পারছি না সেটাকে অবশ্যই স্টিমড ফর্মে নেব, কিন্তু কখনোই এক্সট্রা অয়েল দিয়ে আমরা নিচ্ছি না, অর্থাৎ অ্যানিমাল ফুডস গুলোকেও কিন্তু আমরা এখানে অ্যাভয়েড করব। ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কে নিচ্ছি, এছাড়াও নেব প্রোটিন। যেহেতু ক্যান্সারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইমিউনিটির প্রবলেম আছে, আন্ডার নিউট্রিশনের প্রবলেম রয়েছে এবং অ্যানিমিয়ারও প্রবলেম থাকে। ঠিক আছে, সেই জন্য প্রোটিনটাও দরকার। এই প্রোটিনটা যতটা সম্ভব আমরা প্লান্ট প্রোটিন থেকে নেব, কম্বিনেশন অফ প্লান্ট প্রোটিন থেকেই নেব। যদি দেখা যায় একেবারেই সেটা পসিবল হচ্ছে না, তখন হয়তো কোনো সাপ্লিমেন্টেশন যে ডক্টরের আন্ডারে রয়েছেন তারা অনেক সময় রেকমেন্ড করে থাকে, বাট ইউজুয়ালি আমরা যদি প্রোটিনকে প্লান্ট ফর্ম থেকে নিতে চাই তাহলে নাটস, সিডস, এগুলোর একটা স্মুদি সেটা আমরা নিতে পারি। রেগুলার বেসিসে পেয়ারা সেটাকে নেওয়া যেতে পারে, সেটা থেকে যেরকম ভিটামিন সি পাওয়া যাচ্ছে ফ্রেশ, কিন্তু হ্যাঁ অনেকক্ষণ কেটে রেখে দিলাম সেটা, ফ্রেশ পেয়ারা যদি রেগুলার বেসিসে নেওয়া যায় তার থেকে যেরকম ভিটামিন সি পাওয়া যাচ্ছে, প্রোটিনটাও পাওয়া যাচ্ছে এবং ফাইবারও পাচ্ছি, তাহলে সেইটাকে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এছাড়াও প্রোটিনের সোর্স বলতে মিক্সড ডাল, যেটা সবসময় ডাল বানিয়েই খেতে হবে তার কোনো মানে নেই, মিক্সড ডাল দিয়ে সেটার মানে সেটার একটা ব্যাটার করে ইডলির মতন করে বানিয়ে খাওয়া যেতে পারে, গোলা রুটির অর্থাৎ ধোসার মতন করে বানিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু মিক্সড ডাল দিয়ে। সেই জিনিসটাকে দেখা যেতে পারে এবং যতবারই তারা নিচ্ছে এক রকমের ডাল না নিয়ে আমরা যদি অনেক ধরনের ডালকে মিক্স করে দিতে পারি সেটা বেটার হবে, কিন্তু প্রোটিনটা খুব দরকার। কিছু কিছু মানুষের মধ্যে ধারণা থাকে যে ক্যান্সার হলে বোধহয় প্রোটিন অত বেশি নেওয়া যায় না কারণ সেল গ্রোথ হচ্ছে। এই জায়গাটাই সেল করতে গেলে আমাকে নতুন সেল গ্রোথ করতে হবে, সেটা কিন্তু প্রোটিন দিয়ে সম্ভব। আরেকটাও প্যাটার্ন রয়েছে, সেটাতে আসছি এরপরে। তো যখন আমরা ক্যান্সারের ম্যানেজমেন্ট দেখছি তখন আমাকে মেজরলি এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে, এবং হচ্ছে বিটা ক্যারোটিন। রেটিনলের কথা আমি এখানে বলছি না, কারণ রেটিনল মানেই অ্যানিমাল ফুড, সেই তো যেহেতু আমরা অ্যানিমাল ফুড নেব না তাই ভিটামিন এ এর ক্ষেত্রে ভিটামিন এ এক্স্যাক্টলি বলছি না, বিটা ক্যারোটিন বলছি। তো এই জিনিসগুলোকে আমি ক্যান্সারের ডায়েটারি ম্যানেজমেন্টের মধ্যে রাখছি। ঠিক ম্যাম আছে, ওটসটা খাওয়া যেতে পারে? হ্যাঁ ওটস, এই যে বললাম স্টিমড ফুডের মধ্যে আমার তো ওটস আসবেই, কার্বোহাইড্রেট তো আমি রাখবোই, কিন্তু সেটা সিম্পল ফর্মে নয়, কমপ্লেক্স ফর্মে রাখবো, না হলে আমার এটা কোথা থেকে আসবে, এনার্জিটা কোথা থেকে আসবে বা কার্বোহাইড্রেট আমি কোথা থেকে পাবো। তো ওটস ওটস আমি নেবো, কিন্তু সেটাকে ভালোভাবে সোক করে নিতে হবে। হ্যাঁ ম্যাম, ঠিক কিন্তু আছে, ম্যাম বলছি যে ওটসটাকে ওই আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই হবে? হ্যাঁ
ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারি। ওটসকে আমরা কোন প্রিপারেশনে আমরা নিচ্ছি সেটা ডিপেন্ড করছে। সেটাকে আমরা ড্রাই রোস্ট করেও রেখে দিতে পারি, ঠিক আছে, তাতেও ফাইটিক অ্যাসিডটা নষ্ট হয়ে যাবে। আর না হলে আমরা যদি ইনস্ট্যান্ট কোনো কিছুর মধ্যে মিক্স করছি বা খিচুড়ি বানাচ্ছি, তাহলে আমরা ওই আগে থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে ওই জলটা ফেলে দিয়ে সেটা নেব ওটসটাকে। ম্যাম যদি ক্যান্সারের জন্য আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারি, সেটা হচ্ছে খিচুড়ি, ভেজ খিচুড়ি যেটা, সেটার মধ্যে বেশ মিক্সড ডাল দিচ্ছি, ভেজিটেবলস দিচ্ছি, এবং তার সাথে আমরা ওটস বা এই ধরনের যে কোনো আপনি যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট দিচ্ছেন, তাহলে সেটা একটা ব্যালেন্সড মিল হচ্ছে। এবং এই মিলটা সে কিন্তু রেগুলার বেসিসে নিতে পারে, ঠিক আছে। আর ম্যাম ওটস এর স্মুদি নিলে হুম। অসুবিধা হবে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে যে জলের মধ্যে ওটসটাকে সোক করে রাখা হয়েছে, জলটাকে ফেলে দিতে হবে কিন্তু, ঠিক আছে। আর না হলে ওটস এর স্মুদি যদি করেন, এই যে বললাম কোন প্রিপারেশনে নিচ্ছি, ওটস এর স্মুদি যদি করা হয়, তাহলে ওটসটাকে কিন্তু আমরা আলাদা করে ড্রাই রোস্ট করে একেবারে রেখেই দিতে পারি। একেবারে যখন আমরা প্যাকেট কিনে আনলাম, তো সেটাকে ড্রাই রোস্ট করে একেবারে একটা কাঁচের কন্টেনারের মধ্যে এয়ার টাইট করে রেখে দিলাম। নাহলে ওটস ইউজুয়ালি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কাঁচা অবস্থায় থাকলে। তো ড্রাই রোস্ট করে আপনি রেখে দিন, তারপরে আপনার যখন যেরকম প্রিপারেশনের দরকার আপনি সেটার মধ্যে ইউজ করে নিন, তাহলে ওটাকে আগে থেকে ভিজিয়ে রাখারও দরকার হচ্ছে না, একেবারেই আপনি ইনস্ট্যান্টলি ইউজও করতে পারবেন। আর ম্যাম সমস্ত ফল মানে একদম কুচি কুচি করে কেটে, মানে অনেক রকম ফল তার সাথে একটু আলো চাল দিয়ে যদি কেউ তার সাথে একটু কিশমিশ, একটু খেজুর, এটা দিয়ে যদি একটা কিছু বানানো যায়, মানে সবকিছু মিক্সড করে আর কি, ওটা খেলে অসুবিধা আছে কিছু? ফ্রুট স্যালাড বলছেন তো? না না না, ফ্রুট স্যালাড বলছেন তো? তার সাথে একটু না, আলো চাল কোনো দিয়ে। অসুবিধা নেই। হুম আচ্ছা। হুম, ফ্রুট স্যালাড আমরা নিতে পারবো, যে কোনো ফ্রুটস এর অপশনসটাকে আমরা রাখতে পারবো, তবে ফ্রুটস এর মধ্যে একটু প্রোটিনটাকেও অ্যাড করতে হবে, ঠিক আছে, কারণ ফ্রুটস এর মধ্যে ম্যাক্সিমাম আমরা যেটা পাচ্ছি কার্বোহাইড্রেট পাচ্ছি। তো এই কার্বোহাইড্রেটটাকে ফ্রুটস এর মধ্যে আমরা ম্যাক্সিমাম কার্বোহাইড্রেটটা পাচ্ছি। তো কার্বোহাইড্রেট অর্থাৎ ইনস্ট্যান্ট গ্লুকোজ স্পাইকটা যাতে না হয় ব্লাডেতে, তার জন্য তার সাথে আমরা প্রোটিনটাকেও অ্যাড করব, তাহলে গিয়ে এটা বেটার হবে। মানে এটা শুধুমাত্র ক্যান্সার পেশেন্টের জন্য বললাম না, এটা প্রত্যেকের জন্য। যখনই আমরা কোনো মিল নিচ্ছি, শুধু যদি কার্বোহাইড্রেট নিই, তাহলে আমাদের ব্লাড গ্লুকোজ স্পাইকটা বেশি হয়। সেটার সাথে যদি প্রোটিন নিই বা ফাইবার নিই, তাহলে ব্লাড গ্লুকোজ স্পাইকটাও কম হবে, এবং আমার যা যা নিউট্রিয়েন্টস আসার কথা সেটাও চলে আসবে। ওকে, ঠিক আছে ম্যাম, মানে তার নেক্সট সাথে এবারে যেটা বলছি ফাস্টিং। সবকিছু পরে আর কি নিয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটার কথা ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটা আপনারা অলরেডি জেনে এসেছেন ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ব্যাপারটা। কি হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং, কেন ক্যান্সারের ক্ষেত্রে ইন্টারমিটেন্ট ফাস্টিং দরকার? ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং যে দরকার, সেটা অনেক এভিডেন্স রয়েছে যেখানে দেখা গেছে যে ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং করানো হচ্ছে, তাদের এই যে কমপ্লিকেশনস গুলো থাকছে সেগুলো অনেকটা কমে আসে। কারণ ক্যান্সারের তো অনেকগুলো স্টেজেস থাকে, আমরা স্টেজ 1 থেকে শুরু করে স্টেজ 4 পর্যন্ত 4টে স্টেজের কথা আমরা জানি। এবং যখন স্টেজ 1 বা 2 এ থাকছে, সেটা রিভার্সেবল একটা স্টেজে থাকে। হ্যাঁ, অবভিয়াসলি এবার যদি কারো স্টেজ 3 বা 4 এ চলে যায়, সেটা রিভার্স করা পসিবল হয় না, যেটা আমরা কিডনির ক্ষেত্রেও দেখেছিলাম। যে কোনো ডিজিজ সেটা যদি এন্ড স্টেজে চলে যায়, সেটাকে রিভার্স করা যায় না, কিন্তু তার যদি ইনিশিয়াল স্টেজে থাকে, সেটাকে আমরা রিভার্স করতে পারি। এবং এই রিভার্সালের যে উপায়গুলো রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। কি হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং মানে, আপনি কিছু খাচ্ছেন না, এমটি স্টমাকে রয়েছেন, বা আপনার বডিকে আপনি কোনো সলিড ফুড দিচ্ছেন না। মেন হচ্ছে সলিড ফুড না দেওয়া। সলিড ফুড যখন দিচ্ছেন না, আপনার বডির এনার্জি চাই, আপনি কার্বোহাইড্রেট দিচ্ছেন না, কিন্তু সেই মুহূর্তে আপনার সেলের তো কার্বোহাইড্রেট দরকার বা গ্লুকোজ দরকার বা এনার্জি দরকার, কারণ আপনার শরীরের মধ্যে কিন্তু কাজগুলো ঘটে চলেছে, কাজগুলো বন্ধ নেই। তাহলে এবার এই এনার্জিটা কোথা থেকে পাবে, বা সেল নিজের খাবারটা কোথা থেকে পাবে? সে তখন কি করবে, পাশের যে সেল রয়েছে তাকে নিজের খাবার হিসেবে গ্রহণ করবে, পাশের সেলটাকে মেরে সে তার নিজের খাবার হিসেবে অ্যাকসেপ্ট করবে তাকে। এবার যেহেতু বডিতে ক্যান্সার সেল ডেভেলপ করছে, তাই জন্য ম্যাক্সিমাম কেসেসেই দেখা যায় এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এ
আমার বডির যে খারাপ সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ফলে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ ভালো সেল যেগুলো তৈরি হচ্ছিল তারা এই খারাপ সেলগুলোকে নিজেদের খাদ্য হিসাবে গ্রহণ করেছে। এমন নয় যে শুধুমাত্র খুঁজে খুঁজে কোথায় খারাপ সেল রয়েছে সেটাকেই ধরে নিয়ে আসবে, যে কোনো সেল হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কেসেসে খারাপ সেলটাও এটাতে নষ্ট হয়। ঠিক সেই জন্যই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা ক্যান্সারের ক্ষেত্রে রেকমেন্ড করা হয়, যেটা বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং এর জন্য টিউমার বা সিস্ট প্রডিউসিং যে সেলস গুলো রয়েছে আমাদের, সেই সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায় এবং টিউমার কিলিং সেলস গুলোর পরিমাণটা বাড়তে থাকে বডিতে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ক্যান্সার সেলের জন্য খুব প্রিয় একটা, খুব পছন্দের একটা খাবার হচ্ছে গ্লুকোজ বা সিম্পল কার্বোহাইড্রেট। এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কারণে আমাদের ব্লাড গ্লুকোজ স্পাইকটাও কমে যায়, বডিতে গ্লুকোজ কনসেন্ট্রেশন কমছে, যার ফলে ওই ক্যান্সার সেলগুলোর কাছে কিন্তু তাদের খাবারটা পৌঁছচ্ছে না, অর্থাৎ গ্লুকোজটা পৌঁছচ্ছে না, তাই তারা বেড়ে উঠতে পারছে না। এই দুটোর কারণে আমাদের যেরকম ক্যান্সারের রিস্কটা কমছে, একই রকম ভাবে আমাদের ইমিউনিটিটা এনহ্যান্স হচ্ছে। এবং এখানে আরেকটা ব্যাপার আসতে পারে, যেহেতু বলেছিলাম যে ক্যান্সারের ক্ষেত্রে আন্ডার নিউট্রিশন দেখা যায়, সেখানে যদি আবার ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি মানে 12 ঘন্টা 14 ঘন্টা কেউ যদি না খেয়ে থাকছে, তাহলে তো তার আরো সমস্যা হতে পারে। সেই জায়গাতেই দরকার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর যে উইন্ডোটা রয়েছে, আমরা 12 ঘন্টা না খেয়ে রয়েছি নাকি 14 ঘন্টা না খেয়ে রয়েছি, ইউজুয়ালি 14 ঘন্টার বেশি প্রয়োজন নেই। তো এই যে 14 ঘন্টা আমরা না খেয়ে রয়েছি, এই সময় বারবার করে আমরা কি খাবো? জল খাবো। প্লেন ওয়াটার নিতে পারি অথবা কিছু সোকড ওয়াটার নিতে পারি, মেথি ওয়াটার নিতে পারি, আমরা পুদিনা সোকড ওয়াটার নিতে পারি, পুদিনা পাতার রস নিতে পারি, ঠিক আছে, সেই রস হিসেবে নিতে পারি, বা আমরা যে কোনো গ্রিন জুসকে নিতে পারি, যে কোনো জুস ফরম্যাটে অর্থাৎ লিকুইড ফরম্যাটে যেটা রয়েছে সেইগুলো আমরা নেব। তাই বলে নুন চিনির জল নয় বা দুধ নয়, ওআরএস ম্যাম এই ধরনের লিকুইড নয়। গ্রিন জুস যেগুলো রয়েছে সেইটাকে আমরা আমাদের এই ইন্টারমিটেন্ট ফাস্টিং এর এই উইন্ডো পিরিয়ডে রাখবো। যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং কেটে যাচ্ছে তখন কি করব? তখন শুরু করব প্রোটিন দিয়ে। তখন কিন্তু আবারও আমার ডায়েটটাকে আমি ওই কার্বোহাইড্রেট দিয়ে স্টার্ট করব না। সেটা আবারও বলছি শুধুমাত্র ক্যান্সার ম্যানেজমেন্টের জন্য নয়, প্রতিটা ক্ষেত্রেই যখন আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করছি, যখন ফাস্টিংটাকে ব্রেক করছি, শুরু করব প্রোটিন দিয়ে। প্রোটিন এবং এনাফ অ্যামাউন্ট অফ ওয়াটার যেহেতু আমরা অলরেডি নিয়ে ফেলেছি, সেই ফাস্টিংটাকে ব্রেক করার জন্য কিন্তু আমরা কোনো অ্যাসিডিক ওয়াটার নেব না, মানে লেবু জল নেব না, নর্মাল প্রোটিন শুধু নিচ্ছি। প্রোটিনের পরে এরপরে আমরা কার্বোহাইড্রেটকে অ্যাড করব। ঠিক আছে, বলুন, কেউ কিছু বলছিলেন? হ্যাঁ ম্যাম, আমি বলছিলাম যে ফাস্টিংটা সকালে যদি করি তাহলে এটা সম্ভব হতে পারে, ধরো, কিন্তু যখন ধরো সন্ধ্যায় আমি লাস্ট খাবার খেলাম, তা রাত্রে তো পুদিনা জল বা এই যে যে রসগুলো খাওয়ার কথা বলছেন, এগুলো তো নেওয়া ওটা যাবে খেতে না। পারছেন না ন্যাচুরালি। হ্যাঁ তাহলে ডিপেন্ড করছে আপনি সন্ধ্যেবেলায় কটায় খাবার খাচ্ছেন। ধরুন আমি ধরে নিলাম আপনি সন্ধ্যেবেলায় 7টায় ডিনারটা কমপ্লিট করলেন এবং আপনি ঘুমোতে যাচ্ছেন হয়তো রাত 12টায়। তাহলে এই যে 7টা থেকে 12টার মধ্যে আপনার যদি খিদে পায়, বিষয়টা হচ্ছে যদি খিদে পায়, খিদে না পেলে খাওয়ার দরকার নেই, না হলে বারবার আমরা জলটাই খাবো। যদি খিদে পাচ্ছে তখন আপনি কি নিতে পারেন? ভেজিটেবল স্টু। ভেজিটেবল স্টু এর যে জলটা একদম স্ট্রেন্ড জুস যেটা, সেটা আপনি নিতে পারেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। না, ফাস্টিংটা আর সাধারণত রাত্রে বাকি রাত্রে সকালের দিকে ধরো আমি বলুন। 6টায় খেলাম, যদি 12 ঘন্টা ফাস্টিং করি তাহলে সন্ধ্যে হুম 6টা বা 7টা যদি হয় তাহলে পরের দিন আবার 7টা, কিন্তু রাত্রে তো আর হুম আমি জুস খাচ্ছি না। মানে 7টার সময় কি আপনি পরের দিন সকাল 7টার সময় কি আপনি একেবারে ব্রেকফাস্ট করছেন? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, করতে পারেন। তাহলে রাত্রিবেলায় যদি খিদে পায়, ইউজুয়ালি খিদে পায় না, যদি পায় না। খিদে পায় তাহলে আপনাকে ওই ভেজিটেবল স্টুটাকে আপনি নিতে পারেন ম্যাক্সিমাম। আর কোনো আর যদি অন্য না কোনো কিছু প্রয়োজন নেওয়ার হয় প্রয়োজন শুধুমাত্র নেই, জল। আর শুধু দিনের জল। বেলা ফাস্টিং এবং করলে পরের দিনকে আপনি ফাস্টিং
না করলেও হবে, পরের দিন সকালে যখন উঠছেন, ধরুন আপনি 7টায় ব্রেকফাস্ট করছেন, তাহলে আপনি যদি 6টার সময় ওঠেন, 6:30তেও যদি উঠছেন ঘুম থেকে, তো তারপরে উঠে আপনি ওই সোপ ওয়াটারটা নিতেই পারেন বা পুদিনা জলটা নিতেই পারেন আপনি। তারপরে আপনি ব্রেকফাস্ট করুন, তাতেও কোনো ক্ষতি নেই। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আর কোনো প্রশ্ন এটা থেকে? আচ্ছা, বোঝা গেছে কি আজকের মানে আগেও যতটুকু পড়া হয়েছিল এবং আজকে আমরা যেটুকু সামারি করলাম, তো সেখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়েছে তো সবার? না ম্যাম হলে আর বেকার একটা হয়ে যাবে কোয়ারি ক্লাস। ছিল, যেটা গ্ল্যান্ড ক্যান্সার বলা হয়, যেমন কিডনির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা এফেক্ট করছে, তাহলে ওখানে একটা গ্ল্যান্ড ক্যান্সার দেখতে পাচ্ছি। আর যে গ্ল্যান্ড ক্যান্সার গুলো, সেগুলো কিভাবে হয়, ওটা জানার ছিল। কিছুটা হচ্ছে গ্ল্যান্ড ক্যান্সার যেগুলো হচ্ছে, এইগুলো কিন্তু অনেকটা আমাদের স্ট্রেস আর বডি ইনফ্লামেশন থেকে শুরু হয়। বডি ইনফ্লামেশন মানে প্রথমে ইনডাইজেশন, এবং তার থেকে কনস্টিপেশন এবং বডি ডিটক্সিফিকেশন হয়তো প্রপারলি না, সেইটা একসঙ্গে মিলিয়ে আমাদের গ্ল্যান্ডের মধ্যে প্রথমে ইনফ্লামেশন শুরু হয়। এই ইনফ্লামেশন থেকে আস্তে আস্তে করে সেটা ক্যান্সারের দিকে টার্ন নেয়। কেউ আনমিউট রয়েছেন, একটু প্লিজ মিউট করে রাখুন। তো সেটা আস্তে আস্তে ক্যান্সারের দিকে টার্ন নেয়। তো সেইটার কারণ যদি আমরা বলি, একটা হচ্ছে প্রথম অবশ্যই আমাদের ফুড প্যাটার্ন, ওটা একটা কারণ, লো ইমিউনিটি একটা কারণ হতে পারে, এবং তার সাথে স্ট্রেস ফ্যাক্টর। সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। ওরাল ক্যান্সার হয় অনেক সময় আমাদের, মাউথ ক্যাভিটির মধ্যে ক্যান্সার হতে পারে। এছাড়াও প্যারিংস বা ল্যারিংসে ক্যান্সার হতে পারে, অর্থাৎ থ্রোট ক্যান্সার হতে পারে আমাদের। ঠিক আছে? সেই ক্ষেত্রেও কিন্তু এটার এক্স্যাক্টলি কোনো কারণ থাকে না। থ্রোট ক্যান্সার কেন হচ্ছে তার কোনো ডায়েটারি ফ্যাক্টর নেই বা স্ট্রেস ফ্যাক্টর নেই, এটার কারণ আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা হেরিডিটি, কিছুটা ওই ইনফ্লামেশনের সাথে কানেক্টেড। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, অ্যানিমিয়া থেকে ধরো দীর্ঘদিন কোনো পেশেন্ট যে অ্যানিমিয়াতে ভোগে, তাহলে তো সেখানে কিসে তার ওই ভুগছেন? রেড ব্লাড প্লেট কিসে আরবিসিটা ভুগছেন কম বোঝা যাচ্ছে না। থাকে। লিউকেমিয়া? না, অ্যানিমিয়া। অ্যানিমিয়া, আচ্ছা, হ্যাঁ। অ্যানিমিয়াতে দেখা যাচ্ছে যে আরবিসিটা ওর উৎপন্ন হচ্ছে না, কম থাকছে, সেখানে কি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে? ক্যান্সারের সম্ভাবনা? না না না, অ্যানিমিয়ার সাথে ক্যান্সারের রিলেশন নেই। মানে অ্যানিমিয়া থেকে ক্যান্সার হবে না, ক্যান্সার হলে অ্যানিমিয়া হতে পারে, যেহেতু ব্লাড কাউন্টটা, ব্লাড ভলিউমটা তৈরি হচ্ছে না, তাই জন্য অ্যানিমিয়া হচ্ছে। কিন্তু ব্লাড তৈরি হচ্ছে না বলে ক্যান্সার হলো এটা নয়। গুড আফটারনুন ম্যাডাম। থ্যাংক ইউ। গুড আফটারনুন। ম্যাডাম বলছিলাম গ্রিন জুসটা সকালবেলায় যদি খালি পেটে খাওয়া যায়, যেরকম ধরেন বিভিন্ন সবুজ শাকসবজি বা আপনার হচ্ছে যে সজিনা পাতা বলা হয়, এটা কি খাওয়া যায়? খাওয়া যায়, যে কোনো গ্রিন জুস নিতে পারি আমরা। আচ্ছা, ওর সঙ্গে আপনার কোনো লবণ কিংবা কিছু দেওয়া, সাদা লবণ কিছু কিংবা না, আপনার কিছু দেবো না। ম্যাক্সিমাম কিছু কারোর দেওয়া যদি যাবে কোনো সমস্যা না থাকে তাহলে সে ব্ল্যাক সল্ট দিতে পারে, আদারওয়াইজ না দিলেও চলবে। ব্ল্যাক সল্ট বা পিঙ্ক সল্ট দিতে পারে, যেহেতু সোডিয়াম কম। কারণ গ্রিন জুস মানে যে কোনো লিফি ভেজিটেবলস, যা কিছু শাক জাতীয় খাবার, তার মধ্যে অলরেডি সোডিয়াম কন্টেন্ট বেশি থাকে। তাই তার মধ্যে আপনি যদি আলাদা করে আবার নুন অ্যাড করছেন, সোডিয়াম কন্টেন্টটা আরো বেড়ে গেল, সেটার প্রয়োজনীয়তা নেই। যদি তাও প্রয়োজন হয়, মানে তাও যদি ইচ্ছা হয় আর কি, তাহলে আপনি পিঙ্ক সল্ট ইউজ করতে পারেন যেখানে সোডিয়াম কন্টেন্ট কম রয়েছে, বা ব্ল্যাক সল্ট ইউজ করতে পারেন। এইটুকুই। ওকে ম্যাম, ম্যাম থ্যাংক কারো ইউ। যেটা বেরিয়ে আসছে একটা কোশ্চেন ছিল। তাই না? হ্যালো ম্যাম। হ্যালো হ্যাঁ, ম্যাম, বলুন। আমার একটা প্রশ্ন বলুন। ছিল। যেটা বলছেন যে বলুন। ওটসকে ভিজিয়ে জলটা ফেলে দিতে বলছেন, কিন্তু জলটা যদি ফেলা না হয় ওটা তাহলে কি প্রবলেম আসতে পারে? ফাইটিক অ্যাসিড কেন ওটসকে ভিজিয়ে রাখা হচ্ছে? কারণ ওটস এর মধ্যে ফাইটেটস রয়েছে বা ফাইটিক অ্যাসিড রয়েছে, যেটা জলের মধ্যে ভিজিয়ে রাখলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এবার সেই জলটাই যদি আপনি নিয়ে নেন, তাহলে তো ফাইটিক অ্যাসিডটা আপনি সরালেন না, ফাইটিক অ্যাসিডটা তো রয়েই গেল। আচ্ছা, ঠিক আছে ম্যাম আমার তবে একটা একটা কোয়েশ্চেন প্রশ্ন ছিল, ছিল। যদি ম্যাডাম। কতখানি ভিজিয়ে রাখতে হবে ওটা, ওটসটা? আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই এলাম। এই ক্যান্সারের ট্রিটমেন্ট কিভাবে করা যাবে? ক্যান্সারের ট্রিটমেন্ট কিভাবে করা যাবে? ট্রিটমেন্ট কিভাবে করা যাবে? কোন স্টেজে ট্রিটমেন্ট করবেন ট্রিটমেন্ট করা বলতে যাবে? মেডিকেল ট্রিটমেন্ট প্রতিটা স্টেজে। হ্যাঁ। ক্যান্সারের ট্রিটমেন্ট তো
মানে একদম স্টেজ 1 থেকেই শুরু করতে হয়, যেখানে স্টেজ 1-2 মানে সেটা রিভার্সিবল স্টেজে রয়েছে, কিন্তু স্টেজ 3-4 এ যদি চলে যায় তাহলে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায় ট্রিটমেন্টের ক্ষেত্রে সেটা। আমরা বাট ফিওনাকে 1-2 মানে কিভাবে করি, সেটাই করতে পারবেন। কিভাবে ফিওনার করবো ক্ষেত্রে বলুন? কনসিডার ট্রিটমেন্ট, ফিওনার যা যা ডায়েটারি প্যাটার্ন অর্থাৎ মেটাবলিক ডিসঅর্ডারকে ট্রিট করতে গেলে আমরা যে ডায়েট প্যাটার্ন দেখেছি, যে ডায়েট প্যাটার্ন পড়েছি, সেই ডায়েট প্যাটার্নটাকে অ্যাডপ্ট করতে হবে। এছাড়াও চাইলে সেখানে আরেকজিয়াম থেরাপির মানে ইউজ করতে পারেন। আরেকজিয়াম থেরাপির জন্যও অনেক বেনিফিট দেখা গেছে। এছাড়াও আরো অনেক ধরনের ট্রিটমেন্টস হয়, সেটা অবশ্যই মানে এসে কথা বলা বা স্যারের সাথে কনসাল্ট করে নিলে সেটা বেটার। বাট মেইন হচ্ছে ম্যাম সেটা ফিওনার যে ডায়েট প্ল্যানটা রয়েছে সেইটা। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল, বললাম যে কারো যদি ইউটেরাসটা বাইরে বেরিয়ে আসে তাহলে তার করণীয় কি হবে, মানে কি করে আমরা ওটা ট্রিট করতে? কোলনের ক্ষেত্রে কোলনের উপর এক্সট্রা প্রেশার আসতে পারে, যার ফলে ওই অ্যাগেন কোলন ক্যান্সার বলবো না, কিন্তু কনস্টিপেশন বা পাইলসের একটা প্রবলেম চলে আসে। সেটা তার জন্য ফাইবারটাকে ঠিক করে নিতে হবে, স্ট্রেস ফ্যাক্টরকে পুরোপুরি ডিলিট করে দিতে হবে লাইফস্টাইল থেকে, এবং ফাইবার জাতীয় খাবারটাকে বেশি করে রাখতে হবে। ওকে ম্যাম। ম্যাম আরেকটা বলছি ম্যাডাম একটা যে কোশ্চেন ছিল ডেথ সেল, হ্যালো ম্যাম। আচ্ছা, পিয়ালি ম্যাডাম কিছু বলছেন বোধহয়। হ্যাঁ, আমি বলছিলাম যে ম্যাম আমাদের যে ক্যান্সারের সময় যেটা দেখা যাচ্ছে যে ডেথ সেলগুলো থেকে যাচ্ছে শরীরের মধ্যে, এবং নতুন সেল আবার তৈরি হচ্ছে। ওই ডেথ সেলগুলো শরীরের মধ্যে থাকলে কি কি সিমটম আসতে পারে এবং কি অসুবিধা হতে পারে? সিমটম যে বললাম, এই যে আমাদের যে কোনো রকমের সিমটম হতে পারে। একটা ডেড সেল যদি আমাদের শরীরে থাকে, মাথা ধরা থেকে শুরু করে গা বমি ভাব, বমি হওয়া, ইনডাইজেশন, কনস্টিপেশন, ব্ল্যাক প্যাচ হয়ে যাওয়া, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে, আমরা ভীষণ খিটখিটে হয়ে যেতে পারি, মানে আমাদের মেজাজ ঠিক থাকবে না। হ্যাঁ, এই জিনিসগুলো তৈরি হতে পারে তাতে যদি ডেড সেল থাকে, এবং তার সাথে ওই যে আঁচিলের মতন কিছু সিমটমস আমরা দেখতে পাই। ওটা একটা কি কোশ্চেন ছিল কোনো কারণে শরীর থেকে বেরিয়ে যেতে পারে, না বেরোয় না? অন্য কারণ বলতে আমাদের বডি ডিটক্সিফিকেশন হলেই বেরিয়ে যাবে। অ্যান্টিঅক্সিডেন্ট আপনি যখন প্রপারলি নেবেন, সেটার কারণে সেটা একটা কাজে দেবে, এবং ফাইবার নিতে হবে। এই দুটোর কারণে বডি ডিটক্সিফিকেশনটা ভালো হবে তখন। থ্যাংক ইউ ম্যাম। আমি বারবার বলেছি যে দেখো এই উঁচু হয়ে যাচ্ছে, আমি ম্যাডাম একটা বললাম কোশ্চেন ছিল ম্যাডাম। আপনাকে ঘরে মেজারমেন্ট ম্যাডাম আনছো। ভিটামিন ডি যদি কারো শরীরে আপ ডাউন করে, মানে কমছে বাড়ছে, এটা কি কোনো কারণ হতে পারে ক্যান্সার? এটার কারণ ম্যাক্সিমাম হতে পারে আপনার লিভার বা কিডনির কোনো ডিসঅর্ডারস আছে কিনা সেটা একবার চেক করা, কারণ এই দুটোই তো আমাদের এর সাথে রিলেটেড, ভিটামিন ডি সিনথেসিসের সাথে। সেই জন্য এই দুটো অর্গানে কোনো ডিসঅর্ডার হচ্ছে কিনা তার জন্য একবার আপনি চেক করে নিতে পারেন। বোনের কোনো সম্ভাবনা নেই তো হাড়ের? না না। আমার এই দরজা ছাড়া আরো 2 ইঞ্চি 3 ইঞ্চি নিচে ছিল। আর কারো কোনো প্রশ্ন? সেটা আমার 2 ইঞ্চি হাইট যথেষ্ট। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। বলুন। হ্যালো ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। বলুন বলুন। বলছি যারা ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার কি কোলন ক্যান্সার, ওদের যে কেমো দেওয়া হয় প্লাস রেডিয়েশন দেওয়া হয়, দেওয়ার পর ওদের যে হাত পা কথাটা কেটে গেল। ইনজেকশন, কেমোথেরাপির কথা ঝিমঝিম করে। কেমোথেরাপির কথা বলছেন হ্যাঁ, আপনি কেমো, কি? মানে কথাটা কেটে যাচ্ছে। কেমো দেওয়া হয়েছে কিংবা রেডিয়েশন দেওয়া হয়েছে, দেওয়ার পর হ্যাঁ কেমোথেরাপি, কেমোথেরাপির কথা বলি। কেমো দেওয়ার পর যে সাইড এফেক্ট গুলো আছে, যে হাত পা ঝিমঝিম করে, চিনচিন করে, হাতের যেন পায়ের যেন চটি খুলে যাবে এরকম পজিশন যেগুলো আছে, আমাদের এই সিস্টেমের মধ্যে কিভাবে এগুলো আমরা রিকভারি করতে পারি? এটা কেমোথেরাপি দেওয়ার ফলে এগুলো কেন আসে সেটা বুঝতে হবে আমাকে। কারণ হচ্ছে আমি বলছি শুনে নিন, সেটা বুঝতে হবে। কারণ কি, কেমোথেরাপি দিচ্ছেন মানে সেই জায়গার যে সেল গুলো রয়েছে, যে টিস্যু গুলো রয়েছে, সেইগুলো ডিস্ট্রয় হয়ে গেল, সেগুলো নষ্ট হয়ে গেল। এই যে হাত পা ঝিনঝিন করা, মাথা ঝিনঝিন করছে,
বা আমাদের যে এফেক্টস গুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে নার্ভ থেকে আসে, কারণ নার্ভ সেল যেগুলো সিগন্যাল দিচ্ছিল আমাদেরকে, কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করছিল, সেগুলো কাজ করছে না। ঠিক সেই জন্য আমরা বুঝতে পারি না, বা সেই পার্টিকুলার সেই পোর্শনটা আমাদের বডির সেই পার্টটাতে একটা প্রবলেম তৈরি হচ্ছে, এটা নার্ভের জন্য হচ্ছে। তো সেটাকে আপনি ইনস্ট্যান্টলি আমরা ঠিক করতে পারি না। আমরা কি করতে পারি, সেল রিজুভিনেশনের জন্য সেম প্যাটার্ন আমাকে মেইন করতে হবে, সেলটাকে রিজুভিনেট করতে হবে। আলাদা করে নার্ভ সেল তৈরি বা আলাদা করে অর্গ্যানের জন্য সেল তৈরি তো হয় না, মানে সেটা তো ডায়েটের ক্ষেত্রে আলাদা করে হয় না, একসাথেই যা হবে সবটা একসাথে হবে। সেই জন্য আমরা আমাদের ডায়েটটার দিকেই নজর দেবো, এবং নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখার জন্য স্পেসিফিক্যালি আমরা বি কমপ্লেক্স ভিটামিনটার উপরে জোর দিতে পারি। ঠিক আছে, শুধু শুধু ভিটামিন বি কমপ্লেক্সটা বাড়ালে ওইটা কি রিকভারি আসতে পারে? রিকভারি না, ওটা আপনার হবেই। আপনার ধরুন আপনি এতদিন ধরে খেতে খুঁটে একটা কিছু তৈরি করলেন, ধরুন একটা নর্মালি এক্সাম্পল দিচ্ছি, আমরা যখন সি বিচে যাই, অনেকে হয় কি সি বিচে ওই বালিগুলো দিয়ে খুব সুন্দর স্ট্রাকচার বানাচ্ছে, অনেক খেটে খুঁটে বানাচ্ছে, কিন্তু আবার যখন ঢেউ আসছে সেটা তো আবার নষ্ট হয়ে গেল। এমন তো নয় আপনি খুব শক্তপোক্ত বানালেন বলে সেটা নষ্ট হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে, আপনাকে আবার বানাতে হচ্ছে। এবার আপনি যতটা পটু হবেন ওই কাজে, আপনি তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন আবার এই স্ট্রাকচারটা। তো সেম জিনিসটাই আমি বলছি, নার্ভ সেল যেটা ড্যামেজ হয়ে গেছে সেটাকে আপনি রিজুভিনেট করতে পারেন বি কমপ্লেক্সের মাধ্যমে, কিন্তু আবার যখন আপনি কেমিক্যাল রেডিয়েশনের সাথে এক্সপোজড হচ্ছেন কেমোথেরাপির সাথে, নার্ভ সেলগুলো আবার ড্যামেজ হতেই পারে, তার জন্য আবারও আপনার ওই সিমটমটা আসতে পারে। সেটাকে প্রিভেন্ট করার জন্য আপনাকে বি কমপ্লেক্স ভিটামিনের একটা এনাফ সোর্স রাখতে হবে বডিতে, এবং ক্যালোরি ডেফিসিট যাতে না হয় বডির, অর্থাৎ এনার্জি যেন না কমে যায়, তার জন্য প্রপারলি প্রোটিনটাকে বডিতে সবসময় মেনটেন করতে হবে। সেই জন্য কেমোথেরাপির পরে যদিও খাবার ইচ্ছা থাকে না, কেমোথেরাপির পরেই ওই একটা গা বমি একটা ভাব আসে, অনেকের বমিও হয়ে যায়, বাট তাও কেমোথেরাপির পরে কিন্তু সাজেস্ট করা হয় ফুড নেওয়ার জন্য, একটা হেভি ফুড নেওয়ার জন্য, কারণ ওই এনার্জিটা সাপ্লাই করবে, প্রোটিনটা সাপ্লাই করবে, সেই জন্য। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। হ্যালো ম্যাম, যাদের হলো কেমো শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত তাদের এই নার্ভের প্রবলেমটা রয়েই যাচ্ছে, এই যে সেম জিনিস এদের ক্ষেত্রে আমাকে মানে যে ব্রিজটা তৈরি হয়েছে, যে গ্যাপটা তৈরি হয়েছে, ওটাকে আমাকে ঠিক করতে হবে। তো তার জন্য এই বি কমপ্লেক্স, প্রোটিন, এগুলোর উপরই বেশি করে আমাকে জোর দিতে হবে, অ্যান্টিঅক্সিডেন্টের উপরে জোর দিতে হবে আমাকে। এবার ইউজুয়ালি কি হয়, এই যে নার্ভ সেল গুলো, এই নার্ভ সেল যদি ড্যামেজ হয়ে যায় সেটাও কিন্তু একটা ডিজেনারেটিভ প্রসেস আমরা বলতে পারি, অর্থাৎ যেটাকে রিভার্স করা যায় না, মানে যার অনেকটা সাইড এফেক্ট তৈরি হয়ে গেছে, সেটাকে আমি একদম পুরো ঠিক করে দেব সেটা নাও হতে পারে, কিন্তু কিছুটা ম্যানেজ করা যেতে পারে। যে সবসময় যে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে, সে আবার আগের অবস্থায় ফিরে আসবে, এরকমটা অনেক সময় হয় না, কিন্তু তাও যতটুকু ম্যানেজ করা যায় সেটা। ম্যাডাম আমি বলছিলাম বি কমপ্লেক্স তো প্ল্যান ফুড থেকে আমরা পাচ্ছি না সরাসরি, কে বলেছে পাচ্ছি না? কে বলেছে যখন পাচ্ছি না? ওয়াটার তৈরি করা আছে তখন ওখান থেকে বি কমপ্লেক্স পাচ্ছি। সেটা B12, সেটা শুধুমাত্র B12, বাকি সমস্ত বি কমপ্লেক্স ভিটামিন হ্যাঁ আমরা পেয়ে সেগুলো যাই বলছি, প্ল্যান্ট আমি ফুড B12 এর কথা বলছি। ওটা কি বি কমপ্লেক্স বলতে পুরো বি গ্রুপের যে ওটা পুরো বি গ্রুপ, হ্যাঁ হোল বি, হ্যাঁ, পুরো বি কমপ্লেক্সটা একদম। আমার বোঝা ভুল হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এইগুলো ক্লিয়ার হলো তো, মানে এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো ডাউটস নেই তো কারোর? হ্যালো মোটামুটি ম্যাডাম, হলো ম্যাম, কিন্তু এ তো অনেক ব্যাপার, অত কিছু কি আর আমাদের মাথায় ঢুকছে না, না, অত কিছু জানতে আপাতত পারি। মোটামুটি যতটা একটা বুঝেছি, ধারণা হলো। পরে কাজ করতে করতে আবার প্রশ্ন আসতেই পারে, হ্যাঁ, তখন আবার আমরা সেটার আনসার দেবো। হ্যালো ম্যাডাম, হ্যালো, বলুন, বলছি বলুন, আমাদের এক্সাম তাড়াতাড়ি আসছে কি? ফাইনাল এক্সাম? না এক্ষুনি নয়, আপনাদের ফাইনাল এক্সাম এখনো দেরি রয়েছে, মোটামুটি পুজোর পরে, পুজোর আগে হবে না। আফটার পুজো ভ্যাকেশন? পুজোর আগে, পুজোর পরে হবে না? পুজোর আগে নয়, পুজোর পরেই ধরে রাখো, ঠিক আছে? তার মধ্যে আপনাদের ইন্টার্নশিপ ক্লাসটা স্টার্ট হবে, আর ইন্টার্নশিপ ক্লাস চলতে চলতে আপনাদের এক্সামটা হতে পারে, সেটা জানিয়ে দেওয়া হবে।
কবে এক্সাম হবে, কি ফাইনাল পরীক্ষাটা। একটা পূজা? হুম, সেটা কি পূজার পর ইন্টার্ন কোনটা? যেটা? ইন্টার্নশিপ না, ইন্টার্নশিপ হয়তো আপনাদের নেক্সট উইকেও হতে পারে। ইন্টার্নশিপের জন্য নোটিফিকেশন যাবে আপনাদের কাছে, মানে হোয়াটসঅ্যাপ মেসেজের থ্রু দিয়ে ইনফরমেশন যাবে কবে থেকে ইন্টার্নশিপ ক্লাস শুরু হচ্ছে। নেক্সট উইক থেকেই হয়তো আপনাদের ইন্টার্নশিপ ক্লাস স্টার্ট হতে পারে, ঠিক আছে? অ্যাডভান্স? অ্যাডভান্স ওটাও বলে কি কিছু না, ওটাও কি অনলাইনে হবে? কন্টিনিউ চলবে, অনলাইনই হয়? হ্যাঁ, অনলাইনেই হবে ওটাও। দেন 3 months ম্যাডাম? বোঝা যাচ্ছে না, কি বলছে? কি বলছে? কি ইন্টার্নটা কথা কেটে গেল আবার। বলি ইন্টার্নটা কি 3 months? 3 মান্থস বলে নয়, ইন্টার্নশিপের জন্য একটা ক্লাস থাকবে, তার মধ্যে অলরেডি একটা ক্লাস যেটা আপনারা অলরেডি মানে করে আসছেন, টোটাল করে আসছেন এই প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের ক্লাসটা, সেটা আলাদা করে এই 3 মান্থস এর জন্য অপেক্ষা করানো হয় না, আগে থেকেই শুরু করিয়ে দেওয়া হয়। আর বাকি কয়েকটা জিনিস থাকে সেগুলো আমরা ওই এর পরের ক্লাসে করে নেবো। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো ম্যাডাম, ঠিক আছে, ফাইনাল পরীক্ষা। তাহলে হ্যালো ম্যাডাম। আজকের মতো আমরা কমপ্লিট করছি হ্যালো। এখানে। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাডাম, বলুন। একটা প্রশ্ন ছিল, বলছি ফাইনাল পরীক্ষাটা কি কালী পুজোর আগে হয়ে যাবে? দুর্গা পুজোর পর, কালী পুজোর আগে? কালী পুজোর আগে না, না কালী পুজোর আগে না, পুজোর পরে হবে একেবারে। কালী পুজোর পর? কালী পুজোর পর। ঠিক আছে, আজকের মতন আমরা এখানেই এন্ড করছি তাহলে। এরপরে ডাইরেক্টলি আপনাদের ইন্টার্নশিপ ক্লাসে দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন সবাই এবং প্রিপেয়ার করতে থাকুন। তারপর ইন্টার্নশিপ ক্লাস শুরু করছি এবং ফাইনাল এক্সামও আস্তে আস্তে আপনারা খুব ভালোভাবে দিতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ম্যাডাম।